আপনিই জিতবেন দেখেন। আমিও গিয়া ভোট দিয়া আইছি। আমার ছোট গোপা আমার ছোট পোলারও ভোট দিওনের লিগা পাঠাই দিছিলাম। চিন্তা কইরেন না বাজান। পূর্ব সৌজন্য হাসিতে দিতে গিয়েও প্রশান্ত মনে হেসে দিল। চুপচাপ গাড়ির দিকে আবারও যাত্রা ধরল। আকাশের দিকে এক পলকের জন্য চোখ রাখল পূর্ব। নীলচে আকাশটা বিকেলের প্রহরে গোলাপি রঙে ছেয়ে গেছে। দেখতে ভারী সুন্দর লাগলেও মনের ভেতর কেমন কুমন্ত্রণা দিচ্ছে। পূর্ব চোখ বন্ধ করে বারবার নিজেকে বোঝাচ্ছে, আজ যা হবে সব ভালোর জন্য হবে। আল্লাহ পাক এবং জনগণের উপর বিশ্বাস রাখলেই চলবে। কিন্তু চোখ খুললেই ভয়ে মনটা গুটিয়ে থাকে। অস্বস্তিকর মনটা শেষমেশ পিছু ফিরে সবুজের উদ্দেশ্যে বলে উঠল, অস্থির লাগলে কি করা উচিত বলো তো? কোনোভাবেই টেনশন মুক্ত থাকতে পারছি না। তোদের ভাবিকে এখানে ডাকবো? সবুজ পুরো ব্যাপারটা ধরতে পেরে পূর্বের দিকে নম্র কণ্ঠে বলল, ভাই আপনি টেনশন করেন কেন? আমি গ্যারান্টি দিচ্ছি আপনি জিতবেন। আর ভাবিরে ডাকলে বোধ হয় ভালো হয়। সিকিউরিটির টেনশন আপনি নিয়েন না, আমি গাড়ির কয়েক সীমানা পর্যন্ত লোক লাগিয়ে দিয়েছি। পূর্ব তাতে সায় দিল। আচ্ছা, মন কোনোভাবেই মঙ্গলকর ব্যাপারে সায় দিচ্ছে না। পূর্ণতার সঙ্গটা পেলে হয়তো মনের উপর থেকে চিন্তার ছাপটা নেমে যাবে। সবুজ নিজেই গেল পূর্ণতাকে আনতে। পূর্বের নির্দেশ মতো কালো বোরখায় কবিরের গাড়ি নিয়ে বের হয়েছে। কেউ যাতে বিন্দু মাত্র সন্দেহ না করুক ওয়াসিফ পূর্বের স্ত্রী এখানে এসেছে। সচরাচর চোখ দুটো বের করে নিকাব করলেও আজ সেই চোখ দুটো কালো রঙের পাতলা কাপড়ে ঢাকা। কবিরের গাড়ি থেকে নেমে পূর্ব আশেপাশে অবস্থান পর্যবেক্ষণ করে এক প্রকার সবার চোখে ধুলো মেরে কবিরের গাড়িতে উঠল। পূর্ণতার পাশে বসতেই পূর্ব গাড়ির দরজা বন্ধ করে দিল। পূর্ণতার দিকে ফিরে তাকাতেই পূর্ণতার চোখের উপর পাতলা কাপড়টা সরিয়ে বলল, তোমার কি টেনশনে আবার মাথা ব্যথা হচ্ছে? পূর্ব এসি সুইচে টিপ দিতেই পূর্ণতার জন্য বলল। না। পূর্ণতার দিকে সম্পূর্ণ ঘুরে বসল পূর্ব। পূর্ণতার মুখ থেকে নিকাবটা উঠিয়ে ওর দুগালে ধরল। প্রচণ্ড অস্থির এবং বিহ্বল কণ্ঠে বলল, আমার মন যে কেমন করছে, কেমন যে কু ডাকছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি যদি না জিতি তুমি কি অভিমান করে চলে যাবে? এই রাজনীতির জন্যই তো হাসপাতালে তোমাকে একা ফেলে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি সেদিন রাজনীতিটা চুজ করলেও আমার মনটা তোমার জন্যই পড়ে থাকতো। পূর্ণ, তুমি কি কোনো কারণে আমাকে ছেড়ে যাবে? পূর্ণতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে পূর্বের গাল থেকে পূর্বের হাত নামিয়ে চেপে ধরল। আশ্চর্য কণ্ঠে বলল, আমি কেন তোমায় ছাড়তে যাব? তোমার কি হয়েছে? আমার কাছে এই ইলেকশনের কোনো মানে নেই। আমার জন্য তুমি আগে কেন ভয় করছো? পূর্ব ঢোক গিলে তীব্র উৎকণ্ঠায় কিছুই বলতে পারল না। মাথা নিচু করে দুইবার জোরে শ্বাস ছেড়ে পূর্ণতাকে জানায় পিঠ লাগিয়ে হেলান দিতে বলল। পূর্ণতা অবুঝের মতো জানালায় পিঠ লাগিয়ে হেলান দিলে পূর্ব ওর গলার মাঝে নিজের মুখ ডুবিয়ে গা ছেড়ে দেয়। পূর্ণতা একের পর এক ছটকা খেয়ে অবাক হওয়ায় যেন ভুলে গেছে। পূর্ব আগে কখনো এমন কাণ্ড করেনি। পূর্ণতা আর নিজেকে শান্ত অবস্থায় রাখতে পারল না। ভয়টা সংক্রমকের মতো তাকেও ঘিরে ধরল। পূর্বের মাথায়, গালে, পিঠে বারবার হাত বুলিয়ে শান্ত হতে বলল। এই ভয়টা নির্বাচনকে ঘিরে হলেও মুখ্য যেন পূর্ণতা ছিল। আজ পূর্বের অবস্থা বড্ড আশ্চর্যজনক। এই রূপটা চোখের সামনে কোনোভাবেই মানতে চাইছে না। পূর্ব চোখ বন্ধ করে গুটি গুটি মেরে পূর্ণতার মাঝে এমনভাবে গুটিয়ে গেছে যেন পূর্ণতা ছায়াতলে গা ঢাকা দিচ্ছে। বোরকার উপর পিঠের জায়গায় আঙ্গুল ক্রমান্বয়ে দেবে যাচ্ছে পূর্বের। পূর্ণতাকে লতাপাতার মতো আঁকড়ে ধরায় তীব্র ইচ্ছা যেন জেগেছে। আজকের মতো এমন উদ্ভট আচরণ কখনো করেনি পূর্ব। কেন কু ডাকছে পূর্বের মন? শহরের উপর এখন হিম হাওয়া চলছে। সেই হাওয়ায় গা যেন কেঁপে কেঁপে উঠছে।
শীতটা জাঁকিয়ে না এলেও আগমনের বার্তা বুঝিয়ে দিচ্ছে। শ্বাসরুদ্ধকর ঢাকা শহর সহসা থমকে গেছে যেন। এখন কোনো হইচই শোরগোল মাতামাতি হচ্ছে না, মানুষের মধ্যে আর কোনো অস্থিরতা কাজ করছে না। সব কেমন নিস্তেজ, নিশার নিষ্ক্রিয় হয়ে গেছে। রাত এখন 11:20 বাজে। পূর্ণতার চোখ ছাপিয়ে বড় বড় ফোঁটায় অশ্রু পড়ছে। পূর্ব পাশে নেই ওর, সে এখন ভোট কেন্দ্রের ওখানে। সকল ভিড় যেন পূর্বকে ঘিরে। রাস্তায় যত মিডিয়ার লোক ছিল সবাই এখন ওর ব্রিফ নিচ্ছে। পূর্ণতা সোফায় বসে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়শা একটু পরপর হিজাবের প্রান্তভাগে চোখ মুছছেন। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী ইব্রাহিম খান মুখ কালো করে এক কোণায় দলবল নিয়ে বসে আছে। একটু আগে ঘোষণা হয়েছে ডানপন্থী দলের ওয়াসিফ পূর্ব বিপুল ভোটের ব্যবধানে এমপি পদে বিজয়ী আসনটা দখল করেছে। এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মাইল ফলক স্পর্শের মতো। 3 ভাগের 2 ভাগ পূর্বের ব্যালটের জয় হিসেবে পাল্লা ভারী করেছে। অপরদিকে ইব্রাহিম খান 1 ভাগ ভোট পেয়েছেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সুকৌশলে তিনি ঘুষ দিয়ে ভোটের ব্যবস্থা করেছেন। খবরটা গোপন হলেও কোনো শক্ত প্রমাণ না থাকায় আইনি ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। উত্তপ্ত জনতা পূর্বের মুখ থেকে বিজয়ের উল্লাস শুনতে উদ্গ্রীব হয়ে আছে। সবার মধ্যে নিশ্চুপ অবস্থা বিরাজ করছে। লাইট, ক্যামেরা ও মাইকের পেঁচানো তারের জন্য পূর্বের সামনে হুলুস-তুলুস অবস্থা হলেও পূর্ব তার কাঠিন্য ভাব বজায় রেখে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম। চুপ করে থাকা জনতার মধ্যে থেকে হঠাৎ চিল্লিয়ে জবাব এলো, ওয়ালাইকুম সালাম। পূর্ব উত্তর শুনে মাথা নিচু করে হেসে ফেলল। পরক্ষণে মাথা উঠিয়ে উপস্থিত সকলের দিকে ডান থেকে বাম চোখ বুলিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকের এই বিজয় আপনাদের জন্যই সম্ভব হয়েছে এবং আপনাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আমাকে অতিমাত্রায় সিক্ত করেছে। আমি আপনাদের মতো একজন ঢাকাবাসী, একজন সাধারণ মানুষ, একজন নাগরিক। দেশ ও মানুষের সেবা করাটা আমার মূল ধর্ম এবং কর্ম। এখানে যত প্রকার সমস্যা আছে আমাকে আপনাদের একজন ভাই হিসেবে বিবেচনা করে বলবেন। কোনো নেতা বা এমপি হিসেবে না, আমি রাজনীতিতে শুধু আপনাদের জন্যই এসেছি। জনগণের জন্য অবশ্যই আমি নিয়োজিত, কিন্তু সরকার অনুমোদিত একটা পলিটিক্যাল পাওয়ার আমার দরকার ছিল, একটা সরকারি সাপোর্ট আমার প্রয়োজন ছিল। আজ সেই ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নটা আপনারা আজ বাস্তবে রূপ দিয়ে ফেলেছেন। আমাকে বড় কিছু না ভেবে নিজেদের কাছের মানুষ ভাবুন। মন খুলে আমার কাছে সব সমস্যা নিয়ে আসুন। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে সমাধান করার চেষ্টা চালাবো। আমার স্বপ্ন ছিল সমাজের জন্য কিছু করা। সেটার একমাত্র বাস্তবায়ন সম্ভব হবে আপনাদের সহযোগিতা দ্বারা। মনে রাখবেন, আমরা এমন একটি দেশের নাগরিক যারা প্রয়োজনে হিংস্র বাঘের মতো আচরণ করতে পারি। তাই নিজেদের সাহস ও উদ্দীপনা এমন হওয়া উচিত, আমরা অন্যায় মানব না, আমরা দুর্নীতি সহ্য করব না। অন্যায় সর্বপ্রথম আমাদের বাসা বাড়িতে হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, এই অন্যায় শব্দটাকে একদম মুছে দিন, একদম ভুলে যান। নিজেরা ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, বাকিটা আপনাদের দেখা দেখি সমাজ শিখে নেবে। আল্লাহ হাফিজ। মিডিয়ার মানুষদের মধ্যে এক প্রকার যুদ্ধ শুরু হলো প্রশ্নাত্মক আচরণ নিয়ে। পূর্ব সেটা আপাতত স্থগিত রেখে সব ডিসমিস করতেই চাইছে। পূর্বের ফোনে একের পর এক কল আসছে দলের বিভিন্ন নেতাদের কাছ থেকে। সবাই একই সুরে অভিনন্দন এবং শুভেচ্ছার বার্তা জানাচ্ছে। সর্বশেষে ডানপন্থী দলের সরকার তথা মুখ্যমন্ত্রী থেকে অভিনন্দন পেল পূর্ব। টিভির প্রতিটি চ্যানেল এখন মুখরোচক শব্দ দ্বারা লাইভ টেলিকাস্টে সংবাদ পাঠ করছে। পূর্ণতা লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করে শাড়ির আঁচলে চোখ ও গাল মুছে নিল। আয়েশার দিকে তাকাতেই দেখতে পেল আয়েশা মোনাজাতের ভঙ্গিতে ঠোঁট নাড়িয়ে চোখ বন্ধ অবস্থায় কিছু বলছেন।
আকাশি রঙের হিজাব দিয়ে হাঁটু অবধি ঢাকা আয়শা সোফায় পা গুটিয়ে বসে এতক্ষণ ছেলের বক্তৃতা শুনে এখন যেন শোকর গুজর করছে তিনি। চোখের নিচে কালি জমার কারণে ওনার ফর্সা মুখটা প্রচুর ক্লান্ত দেখাচ্ছে। বয়সের ভারে হাতের চামড়া বেশ কুঁচকে আছে যেন। আয়শা দু হাতের তালুতে মুখ মাসেহ করে মোনাজাত শেষ করতেই পূর্ণতার দিকে তাকালেন। পূর্ণতা নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে। বড় বড় নেত্রজোড়ায় অশ্রুর কারণে মায়াবী লাগছে। পুরো মুখটাই যেন কান্নার কারণে মুগ্ধতা ছড়াচ্ছে। আয়শা হাত এগিয়ে পূর্ণতার গাল স্পর্শ করে বললেন। আয়শা কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে পূর্ণতার চোখ দুটো আবার মুছে দিলেন। পূর্ণতা এতক্ষণ চুপ করে থাকলেও শাশুড়ির স্নেহ আদরে যেন সদ্বিদ ফিরে পায়। আয়শা ততক্ষণে তার রুমের দিকে চলে গেছে। পূর্ণতা গ্রাউন্ড ফ্লোরে লাইটটা নিভিয়ে দিয়ে রুমে যেয়ে দক্ষিণ দিকে জানালাটা খুলে দিল। দুম করে এক পশলা ঠান্ডা বাতাস পূর্ণতার শরীরে হিম জড়িয়ে দিল। পূর্বে সেই ভীত চেহারাটা নিয়ে প্রচুর টেনশন হচ্ছে পূর্ণতার, যার মধ্যে রাশভারী অবস্থা ছাড়া আর কিছুই ছিল না। সেই ব্যক্তির আজ বিকেলে অত আতঙ্কিত মুখ করেছিল শুধু কি নির্বাচনের চিন্তায়? মনে হয় না। পূর্বের এই ভীত চেহারা ওর সক্রিয় চেতনার সাথে বড্ড বেমানান। কেন জানি মনে হচ্ছে পূর্ব শুধু এ কারণে ভয় পেয়েছিল সে হয়তো পূর্ণতার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কেননা পূর্বের কিছু হলে পূর্ণতার দেখভাল এবং নিরাপত্তা দেওয়ার মতো মানুষ আর দ্বিতীয়টি নেই। খোদে যাও কবির যতই মেয়েকে আগলে রাখুক, পলিটিক্যাল ম্যাটার হলে কেউ কখনো ছাড় পায় না। পূর্ণতা এখনও শান্ত হতে পারেনি। পূর্ব যে দিন দিন নিজের শক্ত খোলস ছাড়িয়ে ভীত খোলসে গা ঢাকা দিচ্ছে, এটা পূর্বের জন্য খুবই ভয়াবহ ব্যাপার। চিন্তায় দুনিয়ায় নানা চিত্র ভাবনা আনাগোনা হতেই দরজায় খটখট শব্দ হলো। পূর্ণতার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখল পূর্ব ক্লান্ত দেহে নিয়ে পাঞ্জাবির বোতাম খুলতেই ভেতরে ঢুকছে। দুজনের চোখাচোখি হতেই পূর্ব এক পেশে হাসি দিয়ে পূর্ণতার কাছে এসে দাঁড়াল। পূর্ণতা নেত্র গোলকে দৃষ্টি স্থির রেখে বলল, তাড়াতাড়ি মিষ্টি মুখ করার জন্য চলে এলাম। ওখানে যে ভিড়, নিঃশ্বাস আটকে আসে একদম। তুমি রাগ করে আছো? রাগ করো না প্লিজ। তুমি আর 10 মিনিট ওখানে থাকলে নির্ঘাত ধরা খেতে। আমি রিস্ক নিয়ে সত্যি ভুল করেছি জানো। কেন যে তোমাকে আসতে বলেছিলাম ভেবেই পাই না। পূর্ব নিজের মতো করে কথাগুলো বলতে থাকলে পূর্ণতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। চোখের পলক ফেলা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ করে না সে। টেনশন নিয়ে মানুষ জীবিত থাকে ঠিকই, কিন্তু পূর্বের মতো মানুষ কিভাবে নিজেকে শান্ত রেখে হাসি মুখে কথা বলছে ভাবা যায় না। এই মানুষটার এক ছটাক টেনশনও পূর্ণতা দূর করতে পারে না। যদি সে পারত, একটু যদি টেনশন থেকে বিরতি দিতে পারত, পূর্ণতা উদাস হয়ে যায়। এদিকে পূর্ব যা কিছু বলছে সবাই নির্বাচন এরিয়ায় যা যা হয়েছে ওসব নিয়ে। হঠাৎ পূর্ণতা ওর কথার মাঝে দাড়ি বসিয়ে একটা অভাবনীয় কাজ করে বসল। পূর্বের দুগাল চেপে মাথা নিচু করে কাঙ্ক্ষিত মিষ্টি মুখ হিসেবে অষ্টযুগল মিলিয়ে দিল। পূর্ব তখন হাতের ঘড়িটা সদ্য খুলছিল। এমন কাণ্ড দেখে আশ্চর্য হয়ে কপাল কুঁচকে ফেলল। বাম কবজি থেকে ব্যালেন্স বিগড়ে ঘড়িটা ফ্লোরে পড়ে গেল। পূর্ণতার এমন চাঞ্চল্যকর অবস্থার জন্য বহুদিনের ব্যবহার করা পছন্দসই ঘড়িটা বোধহয় ভাঙল এবার। পূর্বের সকল চিন্তা যদি নিজের ভেতরে টেনে আনা যেত, তাহলে পূর্ণতা নিজেকে উপযুক্ত মনে করত পূর্বের জন্য। কিন্তু সে কিছুই করতে পারে না, অক্ষম লাগে নিজেকে তখন। কিছুক্ষণ পর পূর্ণতা চোখ খুলে নীরবে পূর্বের ক্লান্তিকর চেহারায় অজস্র ঠোঁট এঁকে দিল। চোখের পাতা এখনো সেই ভয় জড়ানো মুখটার কথা মনে পড়ছে ওর। সেটা তীব্রভাবে মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে ওঠে যেন।
পূর্ব শান্ত দৃষ্টিতে সব কার্যকলাপ পর্যবেক্ষণ করতেই নরম গলায় বলল, আমি খুব টেনশন দিয়ে ফেলেছি না? পূর্বের উত্তরে পূর্ণতা ওর দিকে এক পলক তাকিয়ে আর কোনো জবাব দিল না। ঠোঁটের উপর পরপর কবার চুমু দিয়ে পূর্বের বুকে মাথা রেখে জাপটে ধরল। পূর্ব ওর অবস্থা দেখে নিজের ঘামার্ত দেহ থেকে পূর্ণতাকে সরানোর স্পর্ধা পেল না। জড়িয়ে ধরতেও দ্বিধাপূর্ণে ফেসেছে পূর্ব। এই ঘামযুক্ত শরীর যেখানে নিজের কাছেই অস্বস্তিকর, সেখানে পূর্ণতা কিভাবে জড়িয়ে ধরে শান্তি অনুভব করে পূর্ব হিসাব মেলাতে পারে না। আয়মান টিভির সামনে বসে রিমোট মুঠে চেপে চুপচাপ খবর দেখছিল। পূর্ব নির্বাচনে জয়ী হয়েছে এ খবর শুনে খুশি হতে পারছে না। একটু আগে আফিয়া জানিয়ে গিয়েছে এ সপ্তাহের মধ্যে সাবিহাকে শিকদার বাড়ির বউ হিসেবে ঘরে তুলবে। প্রচণ্ড রাগে তীব্র ক্ষোভে রাতের খাওয়াও খায়নি আয়মান। আয়মানের বাবা আনোয়ার শিকদার পরিষ্কার শব্দে জানিয়ে দিয়েছে এ বাড়িতে উত্তরাধিকার চাই এবং সেটার জন্য আফিয়া যা সিদ্ধান্ত নিয়েছে তাই যেন অটল অবস্থায় থাকে। আয়মানের ইচ্ছে করছে ঘরের সব জিনিস তামা তামা করে ভেঙে ফেলতে। যে বাড়িতে নিজের মতের কোনো মূল্য নেই সেখানে তার থাকা চলে না। আয়মান দোতলায় উঠে নিজের রুমের দিকে চলে গেল। রাত এখন যতই হোক, ওই সাবিহার বাচ্চাকে একচোট গালিগালাজ করতে ইচ্ছে করছে ওর। কোন সাহসে বিয়ের পিড়িতে বসার জন্য মত দিয়ে গেল? কত বড় বুকের পাটা! আয়মানও খবর নিয়ে ছাড়বে। স্টাডি টেবিলের উপর থেকে আফিয়ার রেখে যাওয়া একটা কাগজ নিল সে। সেখানে সাবিয়ার নাম্বার এবং অন্যান্য তথ্য লেখা আছে। আয়মান এক মুহূর্তে দেরি না করে পটাপট কল করলো সাবিহাকে। গ্রামের বাড়িতে থাকলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সাবিহা। আজও ব্যতিক্রম হয়নি শুতে, কিন্তু এমন উদ্ভট টাইমে কল পেয়ে তড়াৎ করে ফোন হাতে নিল। ঘুমু ঘুমু চোখ কসলাতেই দেখতে পেল আয়মান নাম দিয়ে সদ্য সেভ করার নাম্বার থেকে কল এসেছে। সাবিয়া রিসিভ করতেই ওপাশ থেকে আয়মান বাজখাই গলায় এক নিঃশ্বাসে বলে উঠল, তোর মতো হারামি আমি আজ পর্যন্ত দেখি নাই। তোর এত শোক কেমনে জাগলো? হ্যাঁ, আমারে বিয়ে করার পিতলা শোক কেমনে জাগলো? আমারে বালা মতো খুইলা বল। তোর কি লজ্জা নাই, শরম নাই? বদ কিসিমের মাইয়া কোথাকার! সামনে পেলে ঠাড়ায় একটা থাপ্পড় মারতাম, তোর ব্রেন উল্টাইয়া দিতাম। তুই আমার সামনে কালকের মধ্যে আসবি, শুনছস? তুই আমার সামনে আমার অফিসের বাইরে কালকের মধ্যে উপস্থিত হবি। সাবিয়া চোয়াল ছুলিয়ে আশ্চর্য হয়ে কান থেকে ফোন সরিয়ে ঠিকমতো স্ক্রিনে ভালো মতো দেখল। আয়মান নাম দিয়ে যে কোনো ভুলভাল নাম্বার সেভ করেনি, কিন্তু ও কোন আয়মান? আয়মান তো মুখ খারাপ করে কখনো শ্রুতিকটু শব্দ কথা বলে না। সাবিয়া ভয় ভয় কণ্ঠে অনেকটা সংকোচের সুরে বলল, আয়মান ভাইয়া, আমি কি করেছি সেটা বুঝলাম না। আপনি বেহুদা আমাকে বকছেন কেন? সমস্যা কি? আয়মান প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, থাপড়ায় শালি তোর চান্দি ঘুরাইয়া দিমু। তুই আমার মায়ের কাছে বিয়ের জন্য রাজি বলতে গেছস কেন? কি দেখে রাজি বলছস তুই? টাকা দেখে? তোর কত টাকা দরকার আমার কাছে এক্ষুনি বল। তবু তুই কাল সকালের মধ্যে ফোন দিয়ে বলবি তুই বিয়েতে রাজি না। সাবিহা জোর গলায় ভয়াবহ কিছু বলতে পারছে না। এমনি গভীর রাতের মতো পিনপতন অবস্থা, তার উপর জোরে চিল্লিয়ে কিছু বললে ওপাশের রুম থেকে সবাই শুনতে পাবে। সাবিহা তটস্থ কণ্ঠে বলল, আপনি আমাকে কোন কারণে তুই তুকারি করছেন? দেখুন, আপনি যদি ভদ্র ভাষায় কথা না বলেন, আমি আপনার মাকে সব কথা বলে দেব। তোর তুই তো গাড়ির মায়ের বাপ। তুই বিয়েতে না করবি এটাই ফাইনাল। আর যদি তেড়িবেড়ি করছস, তোর ওই নেত্রকোনার টুনটুনি মার্কা এলাকায় আমি পেট্রোল বোমা ফালামো। আমারে তুই চিনস না? যদি চিনতি তাইলে বিয়ের জন্য রাজি হতি না। এখন তোরে আমার ল্যাঙ্গুয়েজ বুঝাইয়া দিলাম। যদি এরপরও তুই রাজি ফাজি হয়েছিস,
তোর কপালে শনি সব মঙ্গল কেমনে ঘুরায় দেখিস। বৃষ্টি অকথ্য অশালীন কথাবার্তা বলে ফোন কেটে দিল আয়মান। আজ বহুদিন পর নিজের মুখ খারাপ হলো। এভাবে গালিগালাজ ওর শোভা না পেলেও সাবিহার কাছ থেকে নিস্তার পাওয়াটা জরুরি। সাবিহা কয়েক মিনিট শ্রমস্তব্ধ হয়ে বসেছিল। কপালে হাত রেখে ঘুনে খাওয়ার জানালাটা খুলে বাইরে চোখ রাখল। এই মানুষটার ভাষা এত বিশ্রী, অসভ্য সেটা কে জানতো। মাথাটা এখনো ভনভন করে ঘুরছে। কানের ভেতর ওই বস্তিওয়ালা শব্দগুলো ঘুরছে। সিক্স প্যাক বডিওয়ালা মানুষটার কথাগুলো এখনো বাজের মতো ঠেকছে। অফিসের ব্যস্ততায় সাবিহার উপর আর ধমকানি চালাতে পারল না আয়মান। মেয়েটা একদম উড়ে এসে জুড়ে বসেছে। পূর্ণতাকে সাবিহার ব্যাপারে বলার পর খুশিতে গদগদ হয়ে গেছে ও। এদিকে কাউকে বোঝাতে পারছে না সে তার শূন্য জীবনে আর কোনো মেয়েকে জায়গা দিতে ইচ্ছুক না। এ সময় পূর্ব ওকে সব সমস্যার সমাধান যেন এক তুড়িতেই করে দিল। জীবনে সেই পবিত্র ফুল যদি সাবিহার মতো শুভ্র মেয়ে হয়ে থাকে, এক্ষেত্রে বিয়ে করাটাই ঠিক। আয়মান তাও যেন মানতে নারাজ। কিন্তু পূর্বের বিচক্ষণ সম্পূর্ণ কথাবার্তা শুনে আয়মান স্থির করল অন্তত মায়ের দিকে তাকিয়ে ওর বিয়ে করা উচিত। সন্তান উৎপাদন এসব পরের ব্যাপার। আয়মান যেই পর্যন্ত নিজেকে সাবিহার সাথে মানাতে না পারবে সেই পর্যন্ত সে ওসবের কাছেও ফিরবে না। দরকার পড়লে বিয়ের পর আলাদা থাকতেও প্রস্তুত সে। সংসদ সদস্য হিসেবে ৩৫০টি আসনের মধ্যে একটি আসন দখল করল পূর্ব। বাকি ৫০টি আসন মহিলাদের জন্য বরাদ্দ। ৫ বছর মেয়াদ হিসেবে জাতীয় সংসদ অধিবেশনে বসার সুযোগ পেল ঠিকই, কিন্তু এখনও কিছু আনুষ্ঠানিক কার্যক্রম বাকি। জাতীয় সংসদ শপথ গ্রহণ কার্যটা শেষ হতেই পূর্ব নিয়মিতভাবে সংসদে অধিবেশনে যোগ দিতে পারবে। তবে এক নাগার ৯০ দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ হারাতে পারে। আবার মৃত্যু, পদত্যাগ এসব অভিশংসয় কারণে একজন সংসদ সদস্য তার স্বীয় পদটিও হারাতে পারে। বিভিন্ন কার্যনীতি সম্বন্ধে জেনে পূর্ব শপথ গ্রহণের জন্য অপেক্ষায় আছে। এর মধ্যে আয়মানের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শিকদার বংশে একমাত্র বউ হিসেবে সাবিয়া আসতে চলেছে। যদিও বিয়েটা ঘরোয়াভাবে সাদামাটা তরিকায় হবে। আয়মান ঢাকঢোল পিটিয়ে গান বাজনা দিয়ে বাড়িতে বউ তোলার একদম বিপক্ষে। কোনো রকমে ৩ কবুলও কাগজে সই দিয়ে শিকদার পরিবার এনে দিয়ে খালাস হতে ইচ্ছুক। এরপর সে বিদেশ চলে যাবে এবং ভুলেও সে দেশে ফেরার মতো নাম উচ্চারণ আর করবে না। সেদিন আয়মানের এই রুট আচরণ দ্বারা সাবিহা কষ্ট পেয়ে আফিয়ার কাছে ভাষা উত্তরে বিয়েতে রাজি না জানিয়ে দেয়। এদিকে সাবিহার বাবা মা মেয়ের অমন উদ্ধত দেখে পারে না, তখনই চর মেরে গাল লাল করে দেয়। আফিয়া আড়ালে নিয়ে সাবিহাকে ঠিক করে জিজ্ঞেস করলে সাবিহা কেঁদে দিয়ে ওই রাতের জঘন্য কথাগুলো বলে দেয়। আফিয়া থম মেরে কিছুক্ষণ বসে থাকলে শেষে সাবিহার কাছে হাত জোর করে ক্ষমা চায়। ছেলের অতীতে যত প্রকার ঘটনা ছিল এবং শ্রেয়ার সেই নীতি নষ্ট কাহিনী ছিল সব খুলে বলেন। সাবিহা চোখে পানি মুছে অবাক হয়ে যায়। শ্রেয়া নামটা ক্যাম্পাসে থাকাকালীন অনেকের মুখেই শুনেছে, কিন্তু আয়মানের ভেতরে এক দগ্ধময় অতীত যে শ্রেয়াকে ঘিরে রয়েছে সেটাও জানতো না। আফিয়া আকুলি বিকুলি করে আয়মানকে আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনার জন্য তার ছেলের জীবন থেকে সকল সুখ ও অনুভূতি শ্রেয়ার লাশের সাথে মাটির নিচে ডেবে গেছে। আফিয়া তার অশ্রুসিক্ত কণ্ঠে সাবিয়ার হাত দুটো ধরে বললেন, আমি তোমার কাছে ভীষণ অপরাধী সাবিয়া। তুমি আমার ছেলেটাকে আগের মতো ফিরিয়ে আনো। তার জীবনে আমি আর কিচ্ছু চাই না। শ্রেয়া যেদিন মারা গেল রুমের দরজা আটকে প্রচুর কেঁদেছে। আমি মা হয়ে বুঝতে পারিনি আমার ছেলেটা কেন ওভাবে চিৎকার করে কেঁদেছে। আমি নিজের ব্যর্থতা মানতে পারিনি মা।
আমার আইমান তো কারোর ক্ষতি করেনি। ওকে আমি নিজে পেটে রেখেছি, এত আদর যত্ন করে বড় করেছি। কিন্তু ছেলে বলেই হয়তো শ্রেয়ার ঘটনাটা আমি আদেও ধরতে পারিনি। একটা দুঃখ কি জানো, ছেলে বড় হলে আর বুকে টেনে ঘুম পাড়ানো যায় না, ঠোঁটে চুমু খাওয়া যায় না। একটা মায়ের কত সীমাবদ্ধতা থাকে। তুমি একদিন বুঝবে সাবিহা, আমার ছেলেটা আর আগের মতো হাসি খুশি চঞ্চল নেই। রাতের বেলা রুমে গেলে রুমের দরজায় নক করে যাওয়া লাগে। আর ছোট থাকতে আমি কোলে 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 নিয়ে ঘুরতাম। সেই সন্তান আমার আজ এত বড় হয়ে গেল, নিজের সব দুঃখ কষ্ট বুকের মধ্যেই লুকিয়ে রাখলো। তোমার পা দুটো ধরতেও রাজি আছি, তবুও তুমি এই বিয়েতে না করো না। তোমার মধ্যে আমি শ্রেয়ার বৈশিষ্ট্য দেখেছি, ওর মতো কিছু সুলভ আচরণ দেখেছি। আমার ছেলেকে তুমি বিয়ে করে নিজের মতো গড়ে দাও। ওর ভেতরে কিচ্ছুই নেই, একদম খালি। আমার অনুরোধটুকু রাখো মা। কাউকে কাঁদতে দেখে যারা নিজেরাই হাউমাউ করে কেঁদে দেয়, ওরকম নরম মনের মানুষ হয়তো দুনিয়ায় খুবই কম। সাবিয়া কখন যে মনের অজান্তে গাল ভিজিয়ে অশ্রু ফেলছিল ওর খেয়াল নেই। আফিয়ার কথা শুনে সে তার কঠোর মনকে কান্না থেকে বিরত রাখতে পারেনি। আফিয়ার চোখের পানি মুছিয়ে সাবিয়া উঠে গেল। দরজার কাছে যেতে যেতে ওড়নার চোখ দুটো ভালো মতো মুছে নিল। এরপর মাথা ঘুরিয়ে সহজাত হাসিয়ে বলল, আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আছি। এরপর মাথা ঘুরিয়ে সহজাত হাসিতে বলল। আফিয়া বিছানায় বসা অবস্থায় আরেকবার কান্নায় বিষাদে আক্রমণ হলেন। আইমানকে স্বাভাবিক করার নীরব যুদ্ধে সাবিহার অংশগ্রহণ দেখে তিনি বিগলিত হয়ে গেলেন। তাড়াহুড়ো করেই সব আয়োজন সাজিয়ে আংটি পরিয়ে এলেন সাবিহাকে। আইমান যখন মতের বিরুদ্ধে সব আচরণ মেনে নিচ্ছিল, তখন আফিয়া যেন সাহস পেলেন এবার তার ছেলে আগের মতো ফিরবেই। এদিকে ওয়াসিফ ভিলার পলাশের অবস্থা কিছুটা উন্নতির আলো দেখেছে। প্যারালাইসিস হয়ে শুয়ে থাকা অবস্থার কিছুটা নিস্তার হিসেবে এখন মুখ দিয়ে ঠিকরে ঠিকরে কথা বলতে পারে। তার ব্যবসাটা পূর্ব খুব ভালোভাবে এগিয়ে নিচ্ছে। এই খবরও পলাশ ওয়াসিফ পেয়ে খুশি হয়েছে। একমাত্র তিনি ছেলের ভরসার উপর নিজের ভরসা ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। পূর্ব ভোটের দিন থেকেই দুশ্চিন্তায় ভুগছে। মুমিন কিছুদিন লাপাত্তা থাকলেও হুট করে কোত্থেকে যেন আবার উদয় হয়েছে। মুমিন এতদিন কোথায় ছিল তা জিজ্ঞেস করলে বলে, ভাই, দেশের বাড়িতে আমার কঠিন অসুখ আসিল, এই কারণে ওখানে এতদিন ছিলাম। পূর্ব ব্যাপারটা খটকা হিসেবে নিয়েছে। যেটুকু তথ্য সে জেনেছে তাতে এটাই ছিল, মুমিন তার গ্রামে যায়নি এবং ওখানকার ত্রিসীমানার কোনো জায়গায় স্থান নেয়নি। কিন্তু মুমিন বিশ্বস্ততার উপর সন্দেহ করাটা অহেতুক হবে এবং ও শুনলে প্রচণ্ড কষ্ট পাবে দেখে পূর্ব বিষয়টা অত গুরুত্ব হিসেবে দেখেনি। হয়তো প্রেম বিভ্রান্তে ফেসেছে মুমিন, তাই সম্ভবত বলে কয়ে যায়নি। এখনকার যা যুগ, সকল থেকে হইচই করে শিকদার বাড়িতে বিয়ের আয়োজন সাজানো হয়েছে। আফিয়া কোনো আত্মীয় স্বজন কাউকে খবর দেওয়ার সাহস পায়নি। আইমান সাফ সাফ জানিয়ে দিয়েছে, যদি একটা আত্মীয় বিয়েতে উপস্থিত হয় তাহলে সে চুপচাপ নিরুদ্দেশ হবে। আফিয়া তাই শুনে আর কোনো বিপদ টানতে চায়নি। পূর্ব পূর্ণতা, খোদেসা, কবি, শ্রেয়ার মা শায়লা ও বাবা শফিক শ্রেয়ার ছোট বোনকে আমন্ত্রণ করেছেন। রাজীবের পরিবার গ্রামে ঘুরতে গিয়েছেন, বিধায় তারা অনুষ্ঠানে আসতে পারেননি। পূর্ব দুহাতে আইমানের বিয়ে সম্পূর্ণ করার জন্য সব কাজ চটপট করে দিচ্ছে। কাজী, উকিল, শপিং, খাবার, অন্যান্য যত প্রকার কাজ আছে সব তারা দেখিয়ে সেরে দিচ্ছে। বহুদিন পর পূর্বকে আবারও কাজের মধ্যে তৎপর দেখে মুগ্ধ হলেন খোদেচা। যদিও এখন শীতকাল চলছে, তবুও পূর্বের কপালে যেন ভিজেই থাকে। কাজের ফাঁকে ফাঁকে পূর্ণতার দিকে খেয়াল রাখা যেন পূর্ব ভুলে না। এসব কিছুই পলকে পলকে লক্ষ্য করেছে খোদেচা।
দুপুর গড়িয়ে বিকেল হতেই আয়মানের সামনে কাজে এসে বসল। মেরুন রঙের শেরওয়ানি, গলায় সোনালি সুতার কাজ, মাথায় মেরুন রঙের পাগড়ি এবং পাগড়ির বাম দিকে ছোট্ট একটা পাথরের সোনালি দামি ব্রোচ। সূক্ষ্ম দাড়িগুলো আজ শেপ, চোখে দৃষ্টি নত হলেও প্রখর, মুখে হাসি নেই এক ফোঁটা। গম্ভীর মুখভঙ্গিতে বসে আছে আয়মান। তার ওই ডান পাশে কাঁধে এক হাত রেখে বসে আছে পূর্ব। গায়ে কালো রঙের পাঞ্জাবি, দু হাতে কয়েক ভাঁজ করে কনুয়ে গুটিয়ে রেখেছে। সাদা গ্যাভাডিস প্যান্ট পরুয়া, চুলের স্টাইল আবারও ট্রিম কাট করে কানের দুপাশ থেকে চুল ছেটেছে। পূর্ণতা এই লুক দেখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার পূর্বের দিকে। এই লোক কি এখন সুন্দর হওয়ার ওষুধ খাচ্ছে? বয়স তো আর কম হলো না। আল্লাহ দিলে মাশাল্লাহ 32-এ পা দিয়েছে। আল্লাহ দিলে মাশাল্লাহ 32-এ পা ফেলেছে। তার মধ্যে এই অবস্থা দেখলে মানুষ আসল বয়স 32 থেকে উল্টে 23 বানাতেও দ্বিধা করবে না। পূর্ণতা না পারতে হঠাৎ ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি দিন দিন বুড়ো থেকে কচি হচ্ছ? পূর্ব এই প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে বলল, নাউজুবিল্লাহ, ছি, এগুলো কেমন ভাষা? পূর্ণতা কোমরে দুহাত রেখে ভ্রুকুটি বলে উত্তর দিল, আমাদের মেয়েটা বেঁচে থাকলে তোমার এই অবস্থা দেখে উত্তর দিতে পারতাম, মনকে বোঝাতে পারতাম না ওয়াসিফ পূর্ব মেয়ের জন্য নিজেকে সুন্দর বানাচ্ছে। কিন্তু তুমি কোনো মন্ত্রীর মেয়েকে পটানোর জন্য এই লোক মারছো বলো তো? পূর্ব ওর উদ্ভট ধরনের প্রশ্ন শুনে ক্ষুব্ধ গলায় বলল, একেবারে কানে গবালে চড় লাগাবো। তোমার যদি প্রেম প্রেম পায় কাছে আসো, আদর করে দিই। তবু ওই নস্টালজিক কথাবার্তা বলতে এসো না। পূর্ণতা কোমর থেকে হাত সরিয়ে মুখে করে বলল, হুম, ঠিক লজিক দিলাম তো। বিয়ে হচ্ছে আমার বন্ধুর, আর সেজে গুজে নিজে বর হচ্ছ, তা তো চলে না বস। কি লাগবে তোমার সাথে পরিষ্কার বলো। আমাকে বুড়ো বানাতে কি করা প্রয়োজন বলে মনে হচ্ছে? ফ্যাকাশে মার্কা সাদা পাঞ্জাবি ছেড়ে একটু স্টাইল করুন কমরেড সাহেব। এখনও তো ব্যাচেলরের মতো লাগে আপনাকে। দয়া করে কালো রঙের পাঞ্জাবিটা পরে ফেলুন, আমি আসছি। পূর্ণতার কথা শুনে খিলখিলিয়ে হেসে দেয় পূর্ব। শপিং ব্যাগটা হাতে নিতেই পূর্ণতা রেডি হতে চলে যায়। হায়মান এখন কাজের সামনে বসে চুটিয়ে ঘেমে যাচ্ছে। 3 কবুল বলার জায়গায় 4 কবুল বলাতে সবাই হেসে দিয়ে ওকে লজ্জায় ফেলে দিয়েছে। এদিকে পূর্বের ফোনে লাগাতার নানা মানুষের কল আসছে, কিন্তু হুট করে কেন হুলুস কল আসছে পূর্ব বুঝতে পারছে না। পূর্ব এমন অবস্থায় ফোনও রিসিভ করতে পারছে না। কবির আর চোখে ব্যাপারটা বুঝতে পারলে পূর্বকে তিনি বাইরে যেতে বললেন। পূর্ব দোতলায় সিঁড়ি ধরে নিচে নামতেই কানে ফোন এঁটে যেই কথা বলবে অমনি বাইরে থেকে বিকট সাইরেন বাজানোর শব্দগুলো এলো। প্রচণ্ড কৌতূহল হয়ে ভ্রু কুচকাতেই ফোনের বিপরীতে যা বলল তা শুনে পূর্ব হতভম্ব। নুরানির চিৎকার শোনা যাচ্ছে। সে চিৎকার দিয়ে, পূর্ব ভাই, ও কালাম্মা, পূর্ণতা আপা বলে গলা ফাটাচ্ছে। পূর্ব এক দৌড়ে নুরানির কাছে যেয়ে বাগানে গিয়ে গেটের বাইরে গাঢ় নীলের জিপ দেখতে পায়। নীল পোশাক পরুয়া পুলিশের আইজি হাতে লাঠি নিয়ে ফোর্স সহ এদিকে আসছে। নুরানি যেন পূর্ব সংখ্যা ভয় পেয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছে বলে চলে যেতে, কিন্তু নুরানি ঠায় দাঁড়িয়ে থেকে অস্থির চিত্তে ঢোক গিলতে থাকে। পূর্ব এবার থমকে ওঠে নুরানির উপর। নূর, তোকে আমি যেতে বলছি। পূর্বের এমন আওয়াজে শিউরে কেঁপে ওঠে নূর। চোখ ভর্তি পানি টলমল করা শুরু করে দেয় ওর। এরপর এক ছুট দিয়ে সে বাগানে বেরিয়ে ভেতরে ঢুকে বাইরে চিৎকার করে বাইরে ডেকে আনে। পূর্ণতা পুলিশের খবর শুনে শাড়ি ধরে দৌড় দিয়ে বাইরে এসেছে। এসে দেখে পুলিশের সাথে ছোটখাটো তর্কাতর্কি চলছে পূর্বের। পিছু পিছু বাড়ির সবাই তাড়াতাড়ি চলে এসে দেখে এই অবস্থা। আয়মান মাথার পাগড়ি খুলে পূর্ণতার হাতে দিয়ে পূর্বের কাছে চলে যায়। কবির, আনোয়ার দুজন পুলিশের সাথে নানা প্রকার কথা বলতে থাকে।
পুলিশ কেমন যেন একগুঁয়ে হয়ে ফোর্সকে এগোতে নির্দেশ দিচ্ছে। ধক ধক করে পূর্ণতার বুকের ভেতর বাড়ি খাচ্ছে। বুকের উঠোনটা শুষ্ক হয়ে কামড়ে আসছে। হাত পা শীতল হয়ে আসছে অজানা ভয়ে। চোখের দৃষ্টি ব্যাকুল হয়ে পুলিশকে বোঝাতে থাকা পূর্বের উপর আটকে আছে। পূর্ব খুব করে যেন পুলিশকে বোঝাচ্ছে, কিন্তু পুলিশ কিছু শুনছে না। পূর্ণতার মনে হচ্ছিল ওরা পূর্বকে সুস্থ রাখবে না। কোনো অঘটন ঘটানোর জন্যই তারা এখানে এসেছে। মুহূর্তের মধ্যে কয়েকটা মাইক্রোবাস এসে রাস্তায় ভিড় করে ফেলল। পূর্ব এতক্ষণ যতটা অস্থির ছিল, মাইক্রোবাস দেখে তাড়াতাড়ি পিছু ফিরে সোজাসুজি পূর্ণতার দিকে তাকালো। নুরানি এক চিৎকার দিয়ে বলল, নুরোকে ভেতরে নে, তাড়াতাড়ি ভেতরে নে। পূর্ণতা থম মেরে তাকিয়ে থাকলেও চোখ থেকে নিঃশব্দে পানি পড়ছিল। গেটের বাইরে পুলিশের গাড়ির আশেপাশে সাংবাদিকদের মাইক্রোবাস ঘেরাও হয়েছিল। পূর্ব আরও একবার এমন ভয়াবহ পরিস্থিতিতে পূর্ণতাকে সরানোর জন্য নুরানিকে আদেশ দিল। নুরানির ছিটকে আসা কান্না কেঁদে দিয়ে পূর্ণতার হাত ধরে বাড়ির ভেতরে টানতে টানতে নিয়ে গেল। পূর্ণতা অটল দৃষ্টিতে অশ্রুপূর্ণ চাহনিতে পূর্বের দিকে তাকিয়েছিল। কালো পাঞ্জাবির মানুষটাকে রূপালি রঙের দুটো হ্যান্ডকাফ পরাচ্ছিল। সে বারবার অনুরোধ করছিল নিজেকে সঠিক প্রমাণ করতে। খোদেজা, আফিয়া, সাবিয়া দূর থেকে বাগরুদ্ধ হয়ে গেছে ওইটুকু দৃশ্য দেখে। পূর্বকে পুলিশ কেন গ্রেপ্তার করছে তিনি কোনোভাবেই আজ করার ক্ষমতা পেলেন না। পূর্বকে সবার সামনে দিয়ে পুলিশের গাড়ির দিকে নিয়ে গেল। সাংবাদিকরা যেন হন্য হয়ে ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে গেল। আয়মান মুখ ফিরিয়ে পূর্ণতার অবস্থা দেখার জন্য বাড়ির ভেতরে তাকালো, কিন্তু ততক্ষণে নুরানিওকে একদম ভেতর নিয়ে গেছে। পূর্ণতার কথা চিন্তা করতেই আয়মানের মনটা ভেঙে চড়ে আসলো। নিজের বিয়ের দিনে পূর্ণতার জন্য এমন বীভৎস ঘটনা কেন হলো? আয়মান ঠোঁট কামড়ে নিজের অশ্রুবিদ্ধ আবেগ সংযত করার চেষ্টা করল। পূর্ব পুলিশের গাড়িতে উঠে বসতেই হঠাৎ আয়মানকে জোরে হাঁক দিল। আয়মান তাড়াহুড়ো করে ভিড়টা খামচে সরিয়ে পূর্বের একদম কাছে যেতেই বুঝল পূর্বের চোখ ভিজে আসছে। সেদিনের মতো হাসপাতালে থাকাকালীন ঘটনার মতো পূর্বের চোখ ঝাপসা হয়ে উঠেছে। আয়মান পূর্বের হ্যান্ডক্রাফ পরানো হাতটা চেপে ধরতেই পূর্ব ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওর খেয়াল রেখো আয়মান, আমার মনটাকে দেখে রেখো। পূর্বের কথা শুনে ঠোঁট কামড়ে চোখ কুচকে ফেলে আয়মান। ওই মুহূর্তে ও টের পায় পূর্বের হাতটা ধীরে ধীরে আলগা হয়ে ছুটে যাচ্ছে। জড়তা ছেড়ে গাড়িটা চলতে শুরু করেছে অনিকেত উদ্দেশ্যের দিকে। প্রচণ্ড উত্তেজনায় রাজপথ সমাগম হলো। টিভির পর্দায় ফলাও করে দেখাতে থাকলো নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াসিব পূর্বকে অভিশংসনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ব্রিফ অনুযায়ী ওয়াসিব পূর্বের নিজ বাসস্থান হতে লাইসেন্সবিহীন কিছু বিদেশি অস্ত্র, ওয়াকিটকি, দামি ড্রাগস এবং ফেন্সিডিলের বিভিন্ন ব্র্যান্ডের বোতল পাওয়া গেছে। এমন গহিত কাজের জন্য পুলিশ তৎক্ষণাৎ পূর্বকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। পুলিশ জানায় ওয়াসিব পূর্বের গাড়ি থেকে কোকেন পাওয়া গেছে, যেগুলো বিদেশ হতে আমদানিকৃত এবং গাড়ির ঠিক পেছনের সিটে গদির মধ্যে কোকেনের প্যাকেটগুলো লুকায়িত ছিল। এমন খবরে প্রচুর সমালোচনার মুখে পড়েছে জনপন্থী দলের নেতা। তাদের দল থেকে কেউ এমন নীতি লঙ্ঘিত আচরণ করতে পারে তারা ভাবতে পারেনি আদৌ। তবে পূর্বের ব্যাপারের ঘটনা যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে তাকে। আইনের ভয়াবহতা থেকে বাদ দেওয়া যাবে না পূর্বকে। একদিকে গোটা ঢাকা শহর যেমন চাঞ্চল্যকর খবর পেয়ে উত্তপ্ত হয়েছে, তেমনি অপরদিকে সাংবাদিক নানা মুখরোচক খবরের কারণে পূর্বের আদর্শ ব্যক্তিত্বের মধ্যে জঘন্যভাবে কালি লাগিয়ে দিচ্ছে। কিছু কিছু সংবাদ মাধ্যম সোজাসুজি পূর্বকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা দিতেও পিছপা হয়নি। মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া
হতবিহ্বল পূর্ব নিজের বিভৎস অবস্থা বুঝতে পেরে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল জেলের মধ্যে। তার মন ও মস্তিষ্ক শক্তভাবেই বিশ্বাস করে সে কোনো ভুল করেনি, কাজেই সত্যের জয় হবেই। কিন্তু জেলের ভেতর থেকে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সেটাই কোনোভাবে ভাবতে পারছিল না। গাড়িতে কিভাবে ওই কোকেনের প্যাকেট পৌঁছালো সেই সমীকরণও মিলাতে পারছে না পূর্ব। নিতান্ত কাছের মানুষ ছাড়া সে নিজের গাড়ির কাউকে স্পর্শ করতে দেয় না। ওয়াসিফ ভিলা এবং নিজের রুমের ভেতর চাকর ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি ঢোকার সাহস পাবে না। এমত অবস্থায় কে এমন দুঃসাহস দেখিয়ে ওই বস্তুগুলো রেখে এমন জঘন্যভাবে ফাঁসিয়ে দিল বুঝতে পারছে না পূর্ব। পূর্বে গ্রেপ্তার হওয়ার দৃশ্যটা খুব পরিষ্কার চোখেই দেখেছে পূর্ণতা। সবসময় যেই ব্যাপারটা নিয়ে পূর্ণতা ভয়ে তটস্থ থাকত, আজ যেন অক্ষরে অক্ষরে দাগ কেটে সেটাই ঘটে গেল। পূর্ণতা রুমবন্দির চিৎকারে আয়েশা ও পলাশের কান এড়িয়ে যায়নি, কিন্তু পূর্ণতাকে সামলানোর মতো অবস্থা পূর্ব ছাড়া আর কারো নেই। বিদেশ থেকে আসার জন্য সবকিছু রেডি করে ফেলেছে পূর্বিকা। কিছুদিনের মধ্যে সে নিজেই একা ফিরবে। স্বামীর কর্মজীবনের জন্য সে একা আসতে বাধ্য হচ্ছে। পরিবেশ এখন গরম, একদম পাবলিক। পূর্বের শোচনীয় অবস্থার জন্য বেশ ফায়দা লুফে নিচ্ছে। অপরদিকে সাধারণ জনতা বিক্ষোভে ফুঁসে ফুঁসে উঠছে, কিন্তু বস্তিবাসী সহ কিছু আমজনতা তুমুল প্রতিবাদে ফেটে পড়ার হুমকি দিলে তা শেষ পর্যন্ত বড় বড় নেতাদের বিভিন্ন কার্যকলাপে পণ্ড হয়ে যায়। সবার মধ্যে ভয় ঢুকে সব আন্দোলন বিক্ষোভ এক নিমিষেই যেন থমকে যায়। আয়মান তার সদ্য বিবাহের জীবনে কোনোভাবেই খাপ খাওয়াতে পারছে না। একদিকে তার বোন সমতুল্য বান্ধবীর করুণ অবস্থা, আরেকদিকে নিজের মতের বিরুদ্ধে বিয়ের বিড়িতে বসা এ সবই যেন বিষের তুলছে। আয়মান নিজেকে নানাভাবে বুঝিয়েও কোনোভাবে উপায় বের করতে পারছে না। শ্রেয়ার স্মৃতি যেখানে ও এখনও ভুলতে পারেনি, সেখানে নতুন মানবী সাবিহার আগমন এক প্রকার অহেতুকই বটে। বাসর কক্ষে ঢুকতে যেয়ে থমকে যায় আয়মান। নিজের বিছানার উপর ঘোমটায় মুখ আবৃত করে বসে থাকা সাবিহাকে দেখে বড্ড অসহ্য লাগে ওর। মেজাজটা যেখানে শান্ত ছিল সেটা হুট করেই অশান্ত আকারে ছুটে যায়। এক প্রকার হুঙ্কার দিয়ে সে সাবিহাকে বিছানা থেকে জোর করে নামায়। মাথা থেকে ঘোমটা পড়ে যেতেই সাবিহার নজরে আয়মানের রাগান্বিত চোখ দুটো আটকায়। রাগের চোখ দুটো শক্ত হয়ে আছে, ঠোঁট কুঁচকে মুখটা আরো ভয়ঙ্কর লাগছে। আয়মানের হুটহাট চিল্লাচিল্লি সুরে দৌড়ে আফিয়া ও আনোয়ার বাধ্য হয়ে ছেলের রুমের বাইরে আসে। হাসতেই তারা দেখতে পায় আয়মান ধাক্কা দিয়ে সাবিহাকে রুম থেকে বের করে দিচ্ছে এবং আফিয়াকে হতভম্ব হয়ে চোয়াল ছুলিয়ে তাকিয়ে থাকতে দেখে আয়মান রাগে তপ্ত গলায় বলে, ওকে আমার রুমে পাঠানোর মানে কি? বিয়ে করেছি বলে সংসার করব? অসম্ভব মা, আমি ওকে মেনে নিতে পারছি না। ওকে কোথায় রাখবে রাখো, দয়া করে আমার রুমে তুমি বলে ওকে পাঠাবে না। কথাগুলো শেষ করতেই ধাম করে মুখের উপর দরজা আটকে দেয় আয়মান। আফিয়া ও আনোয়ার ছেলের এমন অকাম দেখে ওখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সাবিয়া নিজেকে সর্বোচ্চ মাত্রায় সংযত রাখার চেষ্টা চালাচ্ছিল। আয়মান বিয়ের রাতেই এমন সিনেমাটিক কাহিনী করবে সেটা আন্দাজও ছিল না ওর। অন্তপক্ষে এক রুমে থাকতে দিত, কিন্তু আলাদা বিছানায় ঘুমাতো, ঠিক এমন কিছুই আয়মানের আচরণ থেকে আশা করেছিল সাবিহা। কিন্তু ধারণাতীত খুবই জঘন্য আচরণ করল আয়মান। আফিয়া মুখ তুলে বন্ধ দরজার দিকে স্থির পানি তাকিয়ে থাকায় সাবিহার দিকে তাকায়। আনোয়ার আফিয়াকে চোখ দিয়ে ইশারা করে রুমের দিকে চলে যায়। আফিয়া এগিয়ে গিয়ে সাবিহার হাত ধরে সান্ত্বনাসূচক নিজের পাশের রুমটায় নিয়ে যায়। আয়মানের কাছে থাকতে দেওয়ার মানে নেই। আয়মান রাগের বশে কখন যদি সাবিহার উপর হাত তুলে
তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না আফিয়া। সাবিয়াকে বিয়ের শাড়ি বদলে সাদামাটা পোশাক হিসেবে সাদা গোলাপি সালোয়ার কামিজ দিয়ে যায়। শিকদার ভিলা 3 তলা, বাড়ির বেশ পুরনো বলে চতুর্পাশে বড় বড় গাছের বাহার, বেশিরভাগ ফলের গাছ, তবে 2-1টা নারিকেল গাছও আছে। বাড়ির সামনের দিকটা পুরো সবুজ ঘাসে আবৃত এবং গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত যেটুকু পথ শুধু ওইটুকু রাস্তা মার্বেল পাথরে বাধাই করা। 3 তলার আগে দাদা দাদি থাকতো, কিন্তু মারা যাওয়ার পর সেখানকার সব রুমই তালাবন্দি। 2 তলায় আয়মান, আফিয়া ও আনোয়ার এবং একটি বাড়তি রুম অতিথির জন্য রাখা। রুমের দরজা আটকে হাত মুখ ধুয়ে মেকআপ তুলতেই আয়নার দিকে তাকায় সাবিহা। তার চকচকে লাবণ্যময় ফর্সা গালে বুরুষের আঁকিবুকিতে রঙিন করা, চোখের উপর বিভিন্ন রঙের মিশেলে সুন্দর করে চোখের সজ্জা করা, ঠোঁটের উপর শুকনো হয়ে থাকা হালকা লাল লিপস্টিক দেয়া। আজ যে এত সুন্দর করে সাজানো হলো সেটা আসলে কার জন্য ছিল? মানুষকে দেখানোর জন্য নাকি আয়মান নামক স্বামীর জন্য? কি অদ্ভুত! কিছুদিন আগেও সে আয়মান নামক মানুষটাকে সহ্য করতে পারত না। সেদিন রাতের ওই নিকৃষ্ট কথা শুনে ওকে স্বামী হিসেবে মানাটা বড্ড কষ্টদায়ক ছিল। নিজের বাবা মা যেখানে মেয়ের সিদ্ধান্ত কানে নিল না, বিয়েতে গড়গড় করে রাজি হলো, সেখানে তার আর কি মূল্য থাকতে পারে? আপন পরিবারই যদি মেয়েকে বুঝতে না পারে, তাহলে শ্বশুরবাড়ির মানুষ কি তাকে যেচে বুঝতে যাবে? চোখ ভরে পানি এলো সাবিহার। ছোট্ট নিঃশ্বাস ফেলতেই আচমকা ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ফেলল। বন্ধ চোখ জোড়া 2 কার্নিশ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। লাল খয়েরি শাড়িটা বদলে শুয়ে পড়তেই চিন্তা করল, এভাবে চুপচাপ সহ্য করার মানে হয় না। আয়মান যদি অপমান করতে থাকে তাহলে সেটা চিরকাল করতেই থাকবে। ওর স্বাভাবিক জীবনে আর ফেরা হবে না। এক্ষেত্রে সাবিয়ার শক্ত ভূমিকা পালন করা উচিত। আয়মানের সকল কথা ও কর্ম অগ্রাহ্য করে স্বামী হিসেবে সেবা করা এবং যত দিন আয়মান নিজ থেকে ওর কাছে না আসবে সেই পর্যন্ত সামনে অগ্রসর না হওয়ার এটাই সঠিক সিদ্ধান্ত। দিনগুলো খুবই বীভৎসভাবে কাটতে লাগলো। ভয়াবহ আচরণ ও লোমহর্ষ কাণ্ড যা জেলের ভেতরে ঘটানো হচ্ছিল সে সম্বন্ধে কেউ জানত না। পূর্বের গ্রেপ্তার নিয়ে জটিল চক্রান্ত সম্পর্কে অনেকেই সত্য ধারণা জানত, কিন্তু বুকে যেন মৃত্যুর ভয় গভীরভাবে আচ্ছন্ন করে মিথ্যাকে আঁকড়ে রাখতে উদ্বুদ্ধ করেছিল। কেউ পূর্বের সত্যতা মজবুত করতে এগিয়ে আসার সাহস দেখালো না। নীল নকশাকারীরা আরও সাহস পেয়ে পূর্বের উপর জঘন্য আচরণ করতে লাগলো। ধীরে ধীরে মানুষের মনে পূর্বকে নিয়ে এমন একটা ধারণা ঢুকিয়ে দিল যে ওয়াসিফ পূর্ব এতদিন জনগণের সাথে প্রতারণা করে তাদের মূল্যবান ভোট পাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। পূর্ব একটা মুখোশধারী মিথ্যাবাদী যে জনগণকে ভুলিয়ে ভালিয়ে নিজের আয়ত্তে এনেছে। ক্রমশ পরিস্থিতি আরও প্যাচ লাগতে শুরু হলো। মানুষের মধ্যে যে চাপা উত্তেজনা ছিল তার কেউ বাইরে প্রকাশ করে প্রতিবাদ করার ক্ষমতা দেখালো না। কোনো উকিল পূর্বের কেস নিতে শক্তভাবে লড়তে পারছিল না। পূর্ণতা ভেতরে ভেতরে বিধ্বস্ত হয়ে গেলেও বাইরে থেকে শক্ত মানসিকতা নিয়ে পূর্বকে রেহাই করার নানা পন্থা খুঁজছিল শুধু। এদিকে পূর্বের সাথে দেখা করতে দিত না পুলিশরা। পূর্ব ভেতরে কেমন আছে, বেঁচে আছে নাকি মেরে ফেলেছে এ নিয়ে কেউ মুখ ফুটে টু শব্দ পর্যন্ত করত না। হঠাৎ মধ্যরাতে তীব্র আর্তনাদে চিৎকার দিয়ে উঠল পূর্ণতা। আয়েশার কানে স্বাভাবিক ঠেকল না চিৎকারটা। পলাশ মুখ থেকে কোনো রকমে জড়িয়ে আসা কণ্ঠে বললেন পূর্ণতার কাছে এক্ষুনি যেয়ে দেখতে। আয়েশা সেটাতে সায় দিয়ে তাড়াতাড়ি দরজা খুলে পূর্ণতার রুমের দিকে চলে যায়। বড় বড় পা ফেলে হাঁটার জন্য 2 হাঁটুতে গিয়ে মাত্রা রিক্ত যন্ত্রণার উদ্ভব হলে তিনি পরোয়া না করে
যত দ্রুত সম্ভব পূর্ণতার কাছে গেলেন। দরজা খুলে দেখেন পূর্ণতা পেট খামচে ফ্লোরে বসে ব্যথায় গোঙাচ্ছে। আয়শা এই দৃশ্য দেখে ভয়ে অস্থির হয়ে পূর্ণতার কাছে গেলেন। মাথার অস্থির ভঙ্গিতে হাত বুলিয়ে দিতেই অনবরত জিজ্ঞেস করছেন পেটে কি হয়েছে। পূর্ণতার ঠোঁট খুলে কিছু বলার অবকাশও পাচ্ছে না। হোমনেই দাঁতে ঠোঁট কামড়ে খিঁচুনি মেরে কোকিয়ে উঠছে, চোখ উপচে ঝরঝর করে পানি পড়ছে। আয়শা হতবাক হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে তাড়াতাড়ি উনি ডক্টর ডাকেন। ততক্ষণে চাকরদের সাহায্য নিয়ে পূর্ণতাকে বিছানায় শুইয়ে দেয়া হয়েছে, কিন্তু পূর্ণতার পেট খামচে আর্তনাদের সুর কমেনি। আয়শা নানা প্রকার দোয়া পড়ে পূর্ণতার মুখে ফু দিচ্ছে। আসন্ন বিপদ যেন আল্লাহ পাক কাটিয়ে দেয়। আয়শা পূর্ণতার মাথাটা কুলে নিতেই খেয়াল করলেন ওনার চোখ ভিজে উঠেছে। পূর্ব ওখানে জেলে ধুকে ধুকে মরছে, এদিকে মেয়েটা অনাকাঙ্ক্ষিত বিপদে ফেসে ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে। আয়শা জোরে হাঁক দিয়ে ডাক্তারের আগমন নিয়ে তাগাদা দেয়। এই মধ্যরাতে কোনো গাইনি বা মহিলা ডক্টর আসতে পারবে না জানিয়ে দিয়েছে। এদিকে পুরুষের প্রবেশ নিয়ে পূর্ব বহু আগেই ওয়াসিফ ভিলায় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। আয়শা নিরুপায় হয়ে উম্মাদের মতো আচরণ শুরু করলে চাকরদের একজন বলে খোদেজার কথা। হঠাৎ যেন ঘুটঘুটে অন্ধকারে একটুকরো আলো দেখা পেলেন আয়শা। তাড়াতাড়ি খোদেজাকে সব বলতেই খোদেজা হাত পাট সব ছেড়ে ছুটে ওয়াসিফ ভিলায় সে পড়ে। পূর্ণতার রুমে এসে আয়শা অশ্রু ভারাক্রান্ত মুখ দেখে তিনি দুধাপ ভয়ে কুঁকড়ে যায়। মেয়ের দিকে আর তাকানোর সাহস পায় না। আয়শা সব চাকরকে রুমের বাইরে পাঠিয়ে দ্রুত দরজা চেপে পূর্ণতার মাথার কাছে বসলেন। এদিকে খোদেজা চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে মেয়ের অবস্থা পর্যবেক্ষণ শুরু করেন। মনে মনে বুকের ভেতর একটাই সুর যেন দু মাতৃকুলের মধ্যে চলছিল, পূর্ণতা যেন কিছু না হয়, খোদা মেয়েটার কোনো জটিল রোগ না ফাঁসুক। খোদেজা বুকের উপর পাথর চাপা দিয়ে সব কিছু নিবিড়ভাবে অবলোকন করছে। আয়শা এক হাতে পূর্ণতার মাথায় বুলিয়ে অন্য হাতে আঙ্গুলে নানা আমল জপছে। শ্বাসরুদ্ধকর অবস্থায় রুমের মধ্যে শুধু পূর্ণতার গোঙানির সুরে মা মাগো বলে আর্তনাদ বাজছিল। সময় যেন আরও কিছুক্ষণ নীরবতা পালন করে খোদেজার ব্যাগ থেকে দুটো ইঞ্জেকশন বের করে পূর্ণতার শরীরে ঢুকালো। ধীরে ধীরে কুচকানো চোখ দুটো স্বাভাবিক হয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন হলো। আয়শার অস্থিরতা একটু যেন হাঁপ ছাড়ল। পূর্ণতার মাথায় বুলিয়ে দেয়া হাতটা ধীরে সুস্থে ওর ভেজা গালটায় মুছে দিল। খোদেজা তার সাদা অ্যাপ্রনের হাতায় চোখ ডলে আয়শার দিকে একটা ঢোক গিলে বললেন, চিন্তা করবেন না বেআইন, উঠে আসুন ও ঘুমাক। আপনিও এখন ঘুমিয়ে নিন, রাত কম হয়নি। আয়শা পূর্ণতার দিকে তাকিয়ে খোদেজার উদ্দেশ্যে ঠান্ডা কণ্ঠে বলল। আয়শার কথা শুনে খোদেজা কিছুক্ষণ মৌনব্রত পালন করলেন। এরপর জোরে নিঃশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বললেন, এমন বিপদের সময় বাড়িতে আবার নতুন অতিথি আসতে যাচ্ছে। আল্লাহ এই কী দিন দেখালো বুঝতে পারছি না। আমার যেন মরণও হয় না বেআইন। আমি আমার মেয়ের এই অবস্থা দেখতে পারছি না কোনোভাবেই। খোদেজার কণ্ঠে কান্না শোনালো, যে সুর ছিল তা যেন আয়শার হৃদয়ে এফোর ওফোর করে ঢুকে দিয়ে দিল। ঝাপসা হয়ে আসলো উনার দু চোখ। তিনি অটল হয়ে বসে থাকতেই হঠাৎ হাতের উল্টো পিঠের চোখ মুছে বললেন। খোদেজা মাথা নিচু করে টলমল চোখ আড়াল করলেন, তবুও নাক টেনে কান্না দমনের শব্দে আয়শার কান এড়ালো না। আয়শা গুমোট পরিস্থিতির ভেতরে খোদেজাকে জিজ্ঞেস করলেন। খোদেজা জোর নাক টেনে দু চোখে বৃদ্ধাঙ্গুল ও তর্জনী চেপে বললেন, স্বাভাবিক ব্যথা ছিল, চিন্তার কিছু নেই। মাঝে মাঝে গর্ভধারণের সময় শরীরে কিছু মাংসপেশি টান খায়। পেটের জরায়ু সন্তান ধারণের জন্য বেড়ে উঠলে ব্যথা করে। কারো ক্ষেত্রে একটু বেশি হয়, কারো ক্ষেত্রে কম। ওর আগের ঘটনার জন্য এবার একটু বেশিই ব্যথা করেছিল।
এমনিতে ভয়ের কারণ নেই। খোদেজা চোখ ছেড়ে গাল মুছে নোটপ্যাডে কিছু মেডিসিন লিখে দেয়। আয়েশা সেটা হাতে নিয়ে চাকরদের মধ্য থেকে একজনকে ডিসপেন্সারিতে পাঠিয়ে দেন। খোদেজা কিছু সময় মেয়ের পাশে কাটিয়ে চলে যান। সকাল 9টার দিকে পূর্ণতার ঘুম ভাঙলে পূর্ণতাকে হাত মুখ ধুইয়ে গর্ভধারণের কথাটা জানিয়ে নাস্তা আনতে চলে যায় আয়েশা। আবারও গর্ভবতী হওয়ার সংবাদ শুনে স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। নিজের আবেগ ও অনুভূতির উপর কোনো হেলদোল থাকে না। পেটে হাত দিতেই যেন অবাক লাগছে। পূর্বের শেষ ইচ্ছা পূর্ণতায় ফিরে এসেছে, কিন্তু যে মানুষটার সন্তান সে পেটে নিয়েছে ওই মানুষটা কি আদৌ সংবাদটা শোনার অবস্থায় আছে? পুলিশ তো কিছুই জানায়নি পূর্ব কেমন আছে। আচমকা পূর্ণতার মাথায় পূর্বকে দেখার জন্য তীব্র ইচ্ছা চাপল। যে করেই হোক সে পূর্বের সাথে দেখা করবেই, তাকে সংবাদটা জানাবে। তার প্রতিক্রিয়া দেখার জন্য উদ্গ্রীব বোধ হচ্ছে। পূর্ণতা তাড়াহুড়ো করে চিন্তা করতেই আয়মানের কথা মনে পড়ল। আয়মানকে ফোন দিয়ে ওয়াসিফ ভেলায় এই মুহূর্তে আসার অনুরোধ করলে আয়মান অফিস থেকে ছুটি নিয়ে দ্রুত পূর্ণতার কাছে যায়। পূর্ণতা তখন বহু কষ্টে অরুচি মুখে নাস্তা সেরে অমনি আয়মানের আগমন। আয়মানকে নিয়ে আয়েশার সামনে পূর্বের ব্যাপারে গভীর আলোচনায় বসল। ঘটনার শুরু থেকে সব পয়েন্ট সিকোয়েন্স করতেই বুঝতে পারল এখানে তদন্তের জন্য একজন বিশেষ ব্যক্তি দরকার। আয়মানের সংযোগ কাজে লাগিয়ে পূর্ণতা আরও একবার তাশরিফ সাগরতকে ডাকল। সাগরত তখন গোয়েন্দা ডিপার্টমেন্টের আদেশে অন্য জায়গায় কেস হ্যান্ডেল করছিল, কিন্তু পূর্ণতার কাছ থেকে বিশদ ঘটনা শুনে ওই কেস অন্যজনকে হ্যান্ডওভার করে জানালো সে শীঘ্রই আসছে। টিভিতে সংবাদ মাধ্যমে জানালো ওয়াসিফ পূর্বের জন্য আবারও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টানা 5 দিনের রিমান্ড পেয়েছে শুনে সাগরত এবার খটকা মনে সবকিছু নিজের মতো করে গোপনে তদন্ত শুরু করলো। এখানে কিছু তো কারসাজি আছে, কিছু তো চলছে যা চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে না। একদিন সন্ধ্যায় হুট করে ওয়াসিফ ভিলায় কড়া নেড়ে প্রবেশ করল সাগরত। পূর্ণতাকে দেখে সাগরত যেন তুমুল আকারে হোঁচট খেয়ে কপালে ভীষণ কুঁচকে ফেলল। পূর্ণতা ওই অবস্থা দেখে জিজ্ঞাসা না করে পারল না, শর্ট করে প্রশ্ন ছুড়ল, ভাইয়া আপনি এভাবে থমকে গেলেন যে, সোফায় বসবেন না? পূর্ণতা উত্তর শুনে সাগরত আরেকবার ওর দিকে আপাদমস্তক চোখ বোলাতেই ধীরে সুস্থে সোফায় আসন নিল। পূর্ণতা চায়ের ব্যবস্থা করতে বলে সাগরতের দিকে তাকাতেই সাগরত কৌতূহল গলায় বলল, তুমি প্রেগনেন্ট হয়েও এই অবস্থা কেন করেছ? তোমার হাজবেন্ড যদি এই অবস্থা দেখে কি পরিমাণ কষ্ট পাবে আন্দাজ আছে? পূর্ণতা অনেকক্ষণ পর যেন সাগরতের প্রশ্নাত্মক অবস্থার কারণ ধরতে পারল। নিজের দিকে একবার তাকিয়ে মলিন হেসে বলল, আপনি এত সহজে বুঝে গেলেন? সাগরতের সামনে ততক্ষণে 1 কাপ চা এসে গেছে, সঙ্গে বহু পদের খাবার সাজানো। সে চায়ের কাপ তুলে ঠোঁটের কাছে আনতেই চকিতে উত্তর দিল, বাহ, চমৎকার। আমি আবার বুঝবো না? আমি নিজেই একজন মেয়ের বাবা, কিন্তু তোমার যা অবস্থা দেখছি তোমার হাজবেন্ড সেটা দেখলে খুব কষ্ট পাবে। এমনিই জেলে ওনার অবস্থা নাজুক। শেষ কথাটা শুনে শাড়ির আঁচলে হাত চেপে এলো পূর্ণতার। থরথর করে মৃদু ভঙ্গিতে ঠোঁট কেঁপে উঠল। সাগরত জ্যাকেটের চেইন খুলে ভেতর থেকে একটা কাগজ বের করে টেবিলে রাখল। পূর্ণতা নিজেকে সামলে নিয়ে কিছু বলবে তার আগেই সাগরত উত্তরের ঝুলি খুলে বলল, পূর্বের গাড়ির ড্রাইভারটা কে ছিল? মুবিন না? সে কি এখনো বাড়িতে আছে? পূর্ণতা মাথায় হ্যাঁ সূচকে নাড়িয়ে বলল, ও আছে, ডাকবো? সাগরত কিছু অন্যমনস্ক হয়ে নীরবতা পালন করে হঠাৎ চকিত ভঙ্গিতে বলল, কৈলেশ বা সবুজ ওরা এখন কোথায়? ওরা কি তোমার জন্য সিকিউরিটি দিচ্ছে? পূর্ণতা সাগরতের কথাগুলো কিছু বুঝতে পারছিল না, কিন্তু ঘটনা যত সহজ লাগছিল পূর্ণতার সেটা তত জটিল ভাবছিল।
পূর্ণতা নির্লিপ্ত কণ্ঠে বলল, ওরা কোথায় আছে আমি জানি না, শুধু পূর্ব যেদিন গ্রেপ্তার হলো ওই দিন আমাকে বলেছিল পূর্ব নাকি আমার সব প্রকার নিরাপত্তা দিতে ওদের লাগিয়ে রেখেছে, যে কোনো প্রয়োজনে বাড়ির বাইরে না বেরিয়ে ওদের জানাতে বলেছে। কিন্তু গ্রেপ্তারের দ্বিতীয় দিন থেকে ওরা কেউ আমার সাথে যোগাযোগ করেনি, দেখাও দেয়নি। সাগরদ নিজের মনে যেন অস্ফুট সুরে বলে উঠল, আশ্চর্য, এটা নিয়েই কেসটা আরো জটিল লাগছে। কিছু একটা আছে, কিছু একটা। নিজের সাথে প্রলাপ করতেই হঠাৎ পূর্ণতার দিকে দৃষ্টিতে তাকিয়ে সন্দিগ্ধ গলায় প্রশ্ন করল, ব্যাংক ডেবিট কার্ড সব অফ না? এখানে আর্থিক অবস্থা কিভাবে চলছে? পূর্ণতা শব্দ করে শ্বাস ছাড়তেই কিছুক্ষণ চুপটি থেকে মাথা নিচু করে বলল, কিছু ক্যাশ টাকা সবার নামে আলাদা করে রেখেছিল, সেটা আমি জানতাম না। গ্রেপ্তার হওয়ার পর সবুজ কয়েকটা খাম এনে দিয়ে গেছে। আব্বার চিকিৎসার জন্য যে টাকা দরকার ছিল সেটা পর্যন্ত ও বন্দোবস্ত করে গেছে, কিন্তু নিজের জন্য কিছুই রাখেনি। জেলের ভেতর কেমন হালে আল্লাহ পাক ভালো জানেন। বিষাদের কণ্ঠটা যেন সাগরদকেও স্পর্শ করলো। এমন একটা মানুষ যে নিজের অবস্থায় বিপন্ন করেছে ঠিকই, কিন্তু পরিবারের উপর কোনো বিপদের ছায়া আসতে দেয়নি। দীর্ঘশ্বাস ছাড়া সাগরদ আর কিছুই করতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে মস্তিষ্কের ভেতর প্যাচগুলো ঠিক মতো গোছাতেই পূর্ণতা জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে ধরতে পেরেছেন কে করেছে এই কাজ? অনুমান আছে? সাগরদ গ্লাস নিয়ে 2 চুমুক পানি খেয়ে টেবিলে রাখতেই বলল, 3টা ব্যক্তি সাসপেন্ড, 1 কৈলেশ, 2 সবুজ, 3 মমিন, বাকিটা আমি বের করছি। সাগরদ উঠার জন্য ব্যস্ত হলে পূর্ণতা চট করে অনুরোধের সুরে অস্থির গলায় বলল, পূর্বের সাথে দেখা করার অনুমতিপত্র পাওয়া সম্ভব? আমার ওর সাথে দেখা করাটা খুবই জরুরি, খুব বেশি জরুরি। কিছু করুন ভাইয়া, ওর সাথে আমি একটাবার দেখা করতে চাই। পুলিশ আমাকে ভেতরে ঢুকতেই দেয় না, কি করি আমি? পূর্ণতার অস্থির হয়ে ওঠা মুখটা দেখে সাগরদের মনটা থক করে উঠল। জীবনের আপন বলতে তো কেউ নেই, সবাই সাগরদের জীবন থেকে পিলপিল করে চলে গেছে। স্নেহময়ী ছাড়া আর তার জীবনে আর কোনো আপনজনের অস্তিত্ব নেই। আধো আধো গলায় বাব্বা বলে ডাকা মেয়েটার মুখ ঢেকে সেই প্রথম কেঁদে দেয় সাগরদ। যার জীবন থেকে কান্না করার অনুভূতি শুকিয়ে গিয়েছিল, সেই মানুষের বুকটা ছোট্ট শিশুর মুখটা দেখে আনন্দে অশ্রুবিদ্ধ হয়ে আছে, যেন খুব কাছের কেউ আবদার করলো। এই আবদারটার রক্তের সম্পর্কহীন স্বল্প পরিচয়ে আপন হয়ে ওঠা বোনটা ছিল। সাগরদ এগিয়ে গিয়ে পূর্ণতার মাথায় হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, আমি নিজেই ওই মানুষটাকে খাটতে দেখেছি। অমন মানুষ যদি মরে যায়, এ দেশের প্রতি আমার সত্যি শ্রদ্ধা কমে যাবে। এ দেশ আর একটা জঘন্য অভিশাপ পাবে। তুমি চিন্তা করো না, আইনি কেসে হোক বা দুর্নীতি করে আমি তোমার সাথে ওর সাক্ষাৎ করানোর ব্যবস্থা করব। নিজের শরীরের প্রতি যত্ন নাও। আমি আজ আসি, যে কোনো দরকারে আমাকে ফোন করতে পারো, আমি পাশে আছি। যাই, হ্যাঁ, খেয়াল রেখো। সাগরদ তাড়াতাড়ি নিজের আবেগান্বিত ফুলগুলো নিজের শক্ত ফুলদানির তুলে রাখল। পূর্ণতাকে বিদায় দিয়ে দ্রুত ওয়াসিফ ভিলা ছেড়ে চলে গেল। গাড়িতে উঠে বসতেই নিজের উপর বিশাল দায়িত্ববোধের ভার অনুভব হলো। মুখ ঘুরিয়ে ওয়াসিফ ভিলার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে নিজের মনে বলল, আমি নিরপরাধ মানুষকে কোনোভাবেই শাস্তি মুখোমুখি হতে দেব না। সরকার ও জনগণের অগোচরে যেই অপশক্তির একগুচ্ছ দল দেশের সত্যিকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তাদের ধরিয়েই দেবই। দিনটা ছিল মঙ্গলবার। ক্যালেন্ডারের পাতায় কোনো এক মাসে 13 তারিখ। সাবিয়া খুব ভোর সকালে উঠে পূর্ণতার সাথে করতে গিয়েছে। আয়মান এ ব্যাপারে কিছু জানতো না। সকালে নাস্তা খেতে গিয়ে আফিয়ার কাছ থেকে শুনেছে আজ দুপুর 12টার দিকে পূর্বের সাথে দেখা করার অনুমতি পেয়েছে ওরা। তাই আয়মান দুটো রেডি হয়ে ওয়াসিফ ভিলায় চলে গেল। যে দেখে ইতিমধ্যে সাগরত চলে এসেছে।
আয়েশার সঙ্গে কথাবার্তা চলছে। পূর্ণতার খোঁজ করতেই উপরে চলে গেল আয়মান। রুমের ভেতরে ঢুকতেই দেখল সাবিহা পূর্ণতার চুল আঁচড়ে দিচ্ছে। গোলাপি শাড়ি পরুয়া সাবিহার হাস্যোজ্জ্বল মুখটা পূর্ণতার দারুণ লাগছে। আয়মান দরজার ওখানে মুগ্ধ নয়নে থম মেরে দাঁড়িয়ে থাকলে আয়নায় হঠাৎ ওর প্রতিচ্ছবি দেখে থতমত খায় সাবিহা। আয়মানের চোখে দৃষ্টি আছে যেন অন্যরকম, প্রচণ্ড অন্যরকম দৃষ্টিতে সে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে আগে কখনো দেখেনি সাবিহাকে। দুজনের দৃষ্টি লঙ্ঘনের দিকে চোখ পড়তেই লব্ধের দিকে চোখ পড়তেই পূর্ণতা হালকা কেসে উঠল। ইঙ্গিতপূর্ণ বার্তায় দুজন অপ্রস্তুত হয়ে গেলে পূর্ণতা মুচকি হেসে দিল। আয়মান চটপট ভেতরে ঢুকে বলল, দেখ বোন, তোর জামাই এমনি তোর ওপর হাবুডুবু খায়। বেশি স্টাইল মারলে পরে দেখা যাইব জেলের কর্তৃপক্ষের সামনে বাই উল্টাপাল্টা অঘটন ঘটায় ফেলছে। এখন উঠ, আর গসামশা করিস না। আয়মানের বিশ্রী ভাষা শুনে পূর্ণতা খিলখিল করে হেসে দিল। সাবিয়া ক্ষুব্ধ কণ্ঠে জবাব দিল, আপু শুধু চুলটাই আঁচড়ানো হয়েছে, আপনি চোখ কান খোলা রেখে ভালো করে দেখেন, ফেসে কিছুই দেয়নি। বেহুদা কথা না বলে আপনি চলে গেলে ভালো হয়। আয়মান ভ্রুকুটি করে শক্ত কিছু বলবে, অমনি পূর্ণতা বাধা পেয়ে আর কিছুই বলল না। জাগ্রতের সঙ্গে ওরা দুজন গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছালো। পূর্ণতা সম্পূর্ণ কালো বোরখায় আবৃত, চোখের উপর সবসময়ের মতো কালো পাতলা কাপড়, হাত পা ছাড়া পূর্ণতার কিছুই দেখা যায় না। জাগ্রত প্রথমে ভেতরে ঢুকে তারপর ওদের আস্তে ইশারা দিল। পা যত এক পা করে ফেলছে, ভয়ে বুকের ভেতরটা ধপাস ধপাস করে কাঁপছে। বোরখার নিচে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া গেলেও এখন যেন অস্বাভাবিক লাগছে। দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে, হাত কেমন নিশারও ঠান্ডা হয়ে আসছে। অনবরত ঢোক গিলে গলা ভিজিয়ে রাখার বৃথা চেষ্টা চালাচ্ছে। আয়মান আর চোখে পূর্ণতার অস্থির আচরণ দেখে নিচু কণ্ঠে আস্তে করে বলল, খারাপ লাগছে তোর, পানি খাবি? পূর্ণতার জন্য পানির বোতল নিয়ে ভেতরে ঢুকছিল আয়মান। পূর্ণতার বোতলের দিকে কালো পর্দার আড়ালে এক পলক তাকিয়ে গাঢ় করে ঢোক গিলল, কিন্তু তৃষ্ণা নিবারণটা সাইডে ফেলে মাথা না সূচকে নাড়িয়ে এগুতে লাগলো। ক্রমশ বিশ্রী বাজে গন্ধে পূর্ণতার বমি ভাবে উদ্বেগ হলো। নিকারের উপরের হাত চাপা দিয়ে গন্ধটা আটকানোর ব্যর্থ প্রয়াস করল। আয়মান চটজলদি পূর্ণতার এক হাত চেপে বলল, আর একটু ধৈর্য ধর। জাগ্রত ওদের থেকে বেশ এগিয়ে ছিল বলে মাথা ঘুরিয়ে পূর্ণতার অবস্থা সচক্ষে দেখল। ওর জায়গায় স্নেহা থাকলে এতক্ষণে বমি করে গা ভাসিয়ে অসুস্থ হয়ে যেত সে। জায়গায় পূর্ণতা নিজেকে অমায়িকভাবে কন্ট্রোল করেছে। জাগ্রত হঠাৎ হাঁটা থামিয়ে ওদের দিকে সম্পূর্ণ ঘুরে বলল, এই যে এসেছি। কথাটা বলে সমস্ত অস্থিরতা যেন এক নিমেষেই পূর্ণতার উপর আছড়ে পড়ল। এখন ঢোক গিলতেও মারাত্মক অসহ ঠেকছে। ছটফট করে উঠা ব্যাকুল মনটা চাঞ্চল্যকর অবস্থায় ছুটে চলছে। শীতের কনকনে কাঁপুনির মতো পূর্ণতা চোয়াল কাঁপাতেই ডানে চোখ ফিরিয়ে শিকের ভেতরে দৃষ্টি ফেলল। অমনি তাতে দাঁত চেপে চোখ ঝাপসা হয়ে এলো পূর্ণতার দৃষ্টি। নিকাবের ভেতরে ফুপানোর নিঃশ্বাসটা এত প্রখর ছিল যে আয়মান আর জাগ্রত হাত মুঠো করে ফেলে তখন। আয়মান তৎক্ষণাৎ পূর্ণতার হাত ছেড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ রুমাল চাপে। জাগ্রত ব্যাপারটা অনুকূল করতেই আয়মানের কাঁধে হাত রেখে পূর্ণতাকে স্পেস দেওয়ার জন্য দূরে যাওয়ার ইশারা দেয়। আয়মান সম্মতি সূচকে মাথা নেড়ে জাগ্রতের সাথে হাঁটা দেয়। পূর্ণতা ডুকরে ওঠা অনুকম্পন কাঁপতে কাঁপতে ফ্লোরে বসে লোহার শিক দুটো দু হাতে ধরে। শিকের সাথে কপাল ঠেকিয়ে দৃষ্টি নত করতেই ফুপানো সুরে কেঁদে দেয়। হঠাৎ কারো আকস্মিক কান্নার কারণে ছিদ্রপথে যেতেই পূর্ব ভেজা পাপড়ির চোখ খুলে তাকায়।
এক মুহূর্ত ওভাবেই কেটে যেতেই পূর্বত সদ্বিত ফিরে পাওয়ার মতো উৎকণ্ঠা বোধ করে। নোংরা ফ্লোরে ক্ষত বিক্ষত হাতের তালু দিয়ে ভর ঠেলে অমানসিক যন্ত্রণায় দাঁত চেপে উঠে বসে। পূর্ণতার ওই কান্না করা দৃশ্যটুকু দেখে বুকের ভেতরটা দগ্ধ হয়ে ওঠে ওর। রক্তাক্ত ঠোঁট, সেই সাথে সর্বত্র কেটে গেছে, তবুও পূর্ব বহু চেষ্টায় ঠোঁট নাড়িয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করে,